ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করা হলেও ক্ষমতার কেন্দ্রে থেকে যায় ভারত নিয়ন্ত্রিত ক্যান্টনমেন্টের মদতপুষ্ট আসিফ নজরুল, যাকে তারা সুনিপুণভাবে গেল এক যুগে তিলে তিলে তৈরি করেছেন। নাহিদ আসিফ মাহফুজরা সেনাপ্রধানের কাছে যাবার আগে আসিফ নজরুলের প্রধান উপদেষ্টা হবার বিষয়টি চূড়ান্ত হয়ে যায়। সমন্বয়কেরা পৌঁছানোর পর সেনাপ্রধান তাদেরকে জানায় আসিফ নজরুল হচ্ছেন প্রধান উপদেষ্টা। কিন্তু ছাত্ররা ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা বানানোর দাবি করলে আসিফ নজরুল তাদেরকে জানায় ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা হতে রাজি নয়। কিন্তু ছাত্র নেতাদের সাথে ইউনূসের আগে থেকে যোগাযোগ ছিল। প্লিজ সত্য জানার চেষ্টা করেন। এই মিথ্যা, অত্যাচার, নিপীড়ন, দোষারোপ এগুলি হচ্ছে পরাজিত ফ্যাসিস্ট যে শক্তি আছে তার অস্ত্র ছিল। দল আর সুশীলদের এজেন্ট আসিফ নজরুলের মধ্যে আসিফ নজরুল তিনজন ছাত্রকে সমন্বয়ক বানায় বঙ্গভবনে যায় ঘুটুটা শুরু করে। ওই জায়গা থেকেই এই বিপ্লবের সারা। আমার কাছ থেকে শোনার দরকার নাই, এই হান্নানের কাছেই শোনেন, সমন্বয়ক হান্নানের কাছে। আমি কলে প্রথম রেড ফ্ল্যাগ তুলেছিলাম আসিফ নজরুলের বিরুদ্ধে। আসিফ নজরুল যেদিন ক্ষমতা হারাবে সেদিন সে বিপ্লবের বিশ্বাসঘাতক আর হন্তারক হিসেবে সমাজে ঘৃণিত হবে। দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো। দর্শক, কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। 5ই আগস্ট একটা এলিট সেটেলমেন্ট হয়েছে রাজনৈতিক দল আর সুশীলদের এজেন্ট আসিফ নজরুলের মধ্যে। আসিফ নজরুল তিনজন ছাত্রকে সমন্বয়ক বানায় বঙ্গভবনে যায় ঘুটুটা শুরু করে। ওই জায়গা থেকেই এই বিপ্লবের সারা। আমার কাছ থেকে শোনার দরকার নাই, এই হান্নানের কাছেই শোনেন, সমন্বয়ক হান্নানের কাছে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে সেই মিটিংয়ে মানে হচ্ছে সেখান থেকে বের হয়ে বঙ্গভবনের যে মিটিংটা হয়েছে, তিনজনকে নিয়ে যাওয়া হয়েছে ছাত্র প্রতিনিধি বানিয়ে, যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কেউ ছিল না। এভাবেই সেখানে গভর্নমেন্ট ফরমেশনের একটা চেষ্টা চালানো হয়েছে। আপনারা কি ফাইন্ড আউট করতে পেরেছেন যে কারা এই আমি কাজটি এখানে করলো? আর বেশি কিছু বলতে চাচ্ছি না, জাস্ট এতটুকু বলতে চাচ্ছি। হান্নান নাম বলে নাই যে কে নিয়ে গেছে তিনজন সমন্বয়ককে বানায়। কিন্তু আমরা তো জানি রাজনৈতিক দল আর ক্যান্টনমেন্ট থেকে পানি পড়া নিয়ে আসিফ নজরুল বঙ্গভবনে ঘুটুটা শুরু করে। আমি কলে প্রথম রেড ফ্ল্যাগ তুলেছিলাম আসিফ নজরুলের বিরুদ্ধে। আসিফ নজরুল যেদিন ক্ষমতা হারাবে সেদিন সে বিপ্লবের বিশ্বাসঘাতক আর হন্তারক হিসেবে সমাজে ঘৃণিত হবে। মিলাই নিয়েন আপনারা। আপনাদের মনে আছে ওই কইছিল যদি মিনিস্টার হইতো সারা জীবন দিয়া কাম করতো। যাই হোক, আজকে আসিফ নজরুল কইছে ওই 100 দিন কি কি খেলাইছে সেটা সে কইছে। সে নিজের 10-এর মধ্যে সাইড দিছে। তাও আসেন ওই লিস্টি থেকে দেখি ওই কি কামটা করিছে সেটা দেখি না। আমি এটা করে কাজ দেখাবো আর দেখবো এটা আসলে মন্ত্রণালয়ের কাজ কিনা, আর এই কাজ করতে কত সময় লাগবে। ওই 1 নাম্বার কইছে জুলাই বিপ্লবের সময় আন্দোলনকারীর বিরুদ্ধে দায়ের করা প্রায় সব মামলা ফৌজদারি মামলা প্রত্যাহার করা হয়েছে। গত 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত 2024 পর্যন্ত ছাত্র জনতার গণ আন্দোলন দমনে দায়েরকৃত প্রায় সকল ফৌজদারি মামলা প্রত্যাহার করা হয়েছে। ভালো কথা। তো এই কাজ করতে কত টাইম লাগে? মামলা কে করেছে? পুলিশ করেছে তো, তাই না? আইন মন্ত্রণালয় তো করেনি। লিস্ট কার কাছে আছে? পুলিশের কাছে আছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আছে, তাই না? পুলিশের কাছ থেকে তালিকা আসবে, দেখে দেবে কে? স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখে দিবে। আর আইন মন্ত্রণালয়ের একটা সার্কুলার দিতে হবে লিস্ট ধইরা। এটা একটা এফিশিয়েন্ট অর্গানাইজেশনের একজন মানুষের বড় জোর একদিনের কাজ। একজন মানুষের একদিনের কাজ ম্যাক্সিমাম। আচ্ছা, কি কইছে 2 নাম্বার কাজ? নিয়োগ এবং নিয়োগের সহায়তা। নিয়োগ সহায়তা বা নিয়োগের ক্ষেত্রে যে কাজগুলো করেছে একটু বলি। একটা হচ্ছে বাংলাদেশের প্রধান বিচারপতি সহ আপিল বিভাগে 5 জন বিচারপতি, হাইকোর্ট বিভাগে 23 জন বিচারপতি এবং অধস্তন আদালতে 109 জন বিচারক নিয়োগে সাচিবিক সহায়তা দেওয়া হয়েছে। বাংলাদেশের 61 জেলায় ইতিমধ্যে 4300 জন আইন কর্মকর্তা নিয়োগ প্রদান করা হয়েছে। কি কি নিয়োগ করছে? প্রধান বিচারপতি নিয়োগ করছে, আপিল বিভাগের 5 জন, হাইকোর্ট বিভাগের 23 জন বিচারপতি এবং অধস্তন আদালতে 109 জন বিচারক নিয়োগ করছে। উপরে এগুলো নিজে করছে। আর নিচে যে অধস্তন আদালত সেখানে 109 জন বিচারক নিয়োগ কি করছে? সাচিবিক সহায়তা দিছে। তার মানে সেক্রেটারিয়াল সার্ভিসের কি বাংলায় ক্লার্কের কাজ, কেরানির কাজ করে দিছে। মানে এই কথাটা বারবার বলছে, সাচিবিক সহায়তা মানে সেক্রেটারির কাজ। ব্যুরোক্রেসিকে সে সেক্রেটারিয়াল সার্ভিসে নামাইছে, বুঝেছেন? ব্যুরোক্রেসি কাজ কি রে বালছুন? সেক্রেটারি সার্ভিস দেওয়া। এটা মন্ত্রণালয়ের প্রাইমারি ফাংশন কি জানা আছে আসিফ নজরুল? জানা নাই, আমি শিওর। কি কাজ করিছে, কি খেলাইছে ওটা দেখাইতে হবে। সে প্রাইমারি ফাংশন সে কোনটা কোনটা করিছে প্রাইমারি ফাংশন দিয়ে বুঝাইতে হবে। তো প্রাইমারি ফাংশন কি একটা মন্ত্রণালয়ের? 3টা: পলিসি মেকিং, গভর্নেন্স এবং অ্যাডমিনিস্ট্রেশন। সাচিবিক ফাংশন না, সাচিবিক সহায়তা দেওয়া না। আচ্ছা আসেন তারপরে দেখি। বাংলাদেশের 61 জেলায় ইতিমধ্যে 4300 জন আইন কর্মকর্তা নিয়োগ প্রদান করা হয়েছে। আমরা ক্ষেত্র বিশেষে আমাদের কোন কোন কর্মকর্তা রাত 9টা-10টা পর্যন্ত কাজ করেছে। আমরা মাঝে মাঝে শুক্রবার অফিস করেছি, আমরা মাঝে মাঝে শনিবার অফিস করেছি। আমি আমার আইন মন্ত্রণালয়ে যত কর্মকর্তা আছেন
তাদের প্রতি সবার প্রতি ধন্যবাদ জানাচ্ছি। একটা অসম্ভব কর্মযজ্ঞ সম্পাদন করা হয়েছে। বাংলাদেশের ইতিহাসে এত বেশি সংখ্যক নিয়োগ একটা মন্ত্রণালয় থেকে হয়েছে আমার ধারণা আর কোনো নজির নাই, এবং আমাদের কর্মকর্তারা প্রচণ্ড পরিশ্রম করেছে। প্রায় 90,000 থেকে 1 লক্ষ আবেদনকে স্ক্রুটিনি করে 4,300 জন আইন কর্মকর্তাকে নিয়োগ প্রদান করা হয়েছে গত 3 মাসের মধ্যে। বাংলাদেশের 61 জেলা ইতিমধ্যে 4,300 জন আইন কর্মকর্তাকে নিয়োগ প্রদান করা হয়েছে এবং কইছে এটা করতে যে একেবারে সে হয়রান হয়ে গেছে, শুক্রবারে কাজ করতে হয়েছে, রাত্রি 9টা পর্যন্ত কাজ করতে হয়েছে, এবং এটা আইন মন্ত্রণালয়ে নিয়োগটা দিছে। 90,000 থেকে 1 লক্ষ আবেদনকে পর্যবেক্ষণ করে এই নিয়োগটা দিছে। এটা 3 মাস লাগিছে। এটা কি মেলা বড় কাজ? নিয়োগ দেওয়া কি মন্ত্রণালয়ের কাজ নাকি রে বালছিউন? ক্যাঙ্গা করে নিয়োগ করতে হয় এটা জিনিসটাই তো জানিস না। ম্যানেজমেন্টের জিরো স্কিল, কিছুই জানে না। বুঝেছেন, দেখেছেন? আমি ক্যান্ডিডেটের কি কোয়ালিফিকেশন চাইতেছি সেটা ঠিক করে এটা আউটসোর্স করে দিলেই হয়। বাংলাদেশে মেলা এইচআর কনসালটেন্সি হাউস আছে, ব্রাইট পোলাপান কাজ করে। নাম কইয়া দিব? নাম আর কইলাম না, থাক, আবার ক্যাম্পেইন হয়ে যাবে। কিন্তু এইচআর কনসালটেন্সি আছে অনেক অনেক, একটা দুইটা না, মেলা। ওদের কাছ থেকে একটা প্রপোজাল নেওয়া যাইতো, কে কত টাকা নিবে। আমি আমার ব্যুরোক্রেসিকে আমি কেন এই রিক্রুটমেন্ট নিয়োগে কাজে লাগাবো? এটা কি ব্যুরোক্রেসির কাজ নাকি? এবং আপনারা ব্যুরোক্রেটরা, আপনারাও হয়েছেন মাল এক একটা, হাসিনা বানাইছে, আপনারা কইবার পারেন না যে এটা ব্যুরোক্রেসির কাজ না? জানেনও না তো। 5 নাম্বার, বর্ডার গার্ড বিস্ফোরক মামলার জন্য 20 জন পাবলিক প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়েছে। ভালো কাজ, ঠিক আছে, এটা মন্ত্রণালয়ের কাজ। বর্ডার গার্ড বাংলাদেশে বিস্ফোরক মামলা পরিচালনার জন্য 20 জন স্পেশাল পাবলিক প্রসিকিউটরকে নিয়োগ দেওয়া হয়েছে। কয়দিন সময় লাগে? ধরলাম মেলা বড় জোর একজন মানুষের 1 সপ্তাহের কাজ। 6 নাম্বার, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করেছি আমরা, এটা আপনারা জানেন, এটা আমাদের অন্যতম প্রধান এজেন্ডা ছিল। এবং এরপর চিফ প্রসিকিউটর সহ 11 জন প্রসিকিউটরকে নিয়োগ প্রদান করা হয়েছে। এটা একটা সলিড কাজ, এটা মন্ত্রণালয়ের কাজ। একজন ভালো চিফ প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়েছে, এটাও একটা প্রশংসাযোগ্য কাজ হয়েছে। তবে নষ্ট করেও না, দিনে 2 বার করলে সঠিক টাইম দেয়। যাই হোক, তারপরে কি 7 নাম্বার কইছে যে স্পেশাল প্রসিকিউটরাল অ্যাডভাইজার হিসেবে বিদেশি এবং দেশি বিশেষজ্ঞ পর্যায়ে আইনজীবীরা নিয়োগপ্রাপ্ত হচ্ছেন। স্পেশাল প্রসিকিউটরাল অ্যাডভাইজার হিসাবে বিদেশি এবং দেশি বিশেষজ্ঞ পর্যায়ের আইনজীবীরা নিয়োগ প্রাপ্ত হচ্ছেন। বিদেশি যিনি আছেন ওনার নিয়োগপত্র সম্পন্ন হয়েছে আজকে, আপনারা 2-1 দিনের মধ্যে জানবেন। দেশি যিনি আছেন আইন বিশেষজ্ঞ, ওনার একটা প্রসেসের মধ্যে রয়েছে, আশা করি এই সপ্তাহের মধ্যে এটা হয়ে যাবে। কয়জন দিচ্ছেন এটা বলতে হবে তো। বিদেশে যিনি আছেন নিয়োগপত্র সম্পূর্ণ হয়েছে আজকে, বিশাল কাজ করে দিতে। এটা অ্যাপয়েন্টমেন্ট লেটার তৈরি করেছে, বিশাল কাজ। ওরে বাপরে, আবার কইছি আমি এটা করেছি। দেশে যিনি আছেন ওনারটা এই সপ্তাহের মধ্যে হয়ে যাবে। ওরে বাবা, 1 সপ্তাহ লাগবে এটা অ্যাপয়েন্টমেন্ট লেটার তৈরি করতে। বুঝেছেন তো কেমন তালে বর? তার মানে 2 জন নিয়োগ দিছে, বুঝছাও? একজন বিদেশ থেকে, একজন দেশ থেকে। এই 2টা নিয়োগ দিতে তারা হয়। ইলিয়াস হোসেন উনি যে ভিডিওতে তথ্য দেখিয়েছেন যে উনার আপনার এই ডক্টর আসিফ নজরুলকে নিয়ে, মনে রাখবেন ইট ইজ ওয়াইডলি বিলিভ দ্যাট দিস গভর্নমেন্ট ইজ নট রানিং বাই দ্য ডক্টর মোহাম্মদ ইউনূস, ইট ইজ রানিং বাই আসিফ নজরুল। এবং তারা মনে করেন যত উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে সব ডক্টর আসিফ নজরুল উনি দিয়েছেন। সুতরাং উনার উপরে অনেক ক্ষেত্রেই ব্যক্তিগত খুব হতাশা বা ক্ষুব্ধ তারা হয়েছেন বিভিন্নভাবে, সেটা আমরা দেখেছি। কিন্তু গতকালকের ভিডিওতে উনি যে তথ্যটা উপস্থাপন করেছেন, উনি ক্লিয়ারলি বলেছেন হি ইজ অ্যান এজেন্ট অফ ইন্ডিয়ান র অর ইন্ডিয়ান অথরিটি। এটা একটা গুরুতর অপরাধ, তথ্য, অভিযোগ। আমরা চেয়েছিলাম ডক্টর আসিফ নজরুল যেন এই বিষয়টাকে উনি সত্যিকার অর্থে উনাকে কথা বলতে হবে। অন্য ক্ষেত্রে যদি হতো তাহলে আমরা বলতাম যে কথা না বললেও হয়তো হবে, তবে এই ক্ষেত্রে ওনার কথা বলা দরকার এবং উনি কথা বলেছেন। উনি একটা ভিডিও বা স্টেটমেন্ট দিয়েছেন, প্রত্যেকটা নিউজ পেপারে এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় এই তথ্যটা আসছে যে উনি বলছেন যে এটা মানুষ মিথ্যার কল্পনার রাজ্য, সেটাকে হার মানিয়েছেন। মানে ইলিয়াস ভাই উনি বলছেন যে এতটাই মিথ্যা যা কল্পনাতীত মিথ্যা, অর্থাৎ কল্পনাতেও নাই সেই মিথ্যাটাই উনি এখানে উপস্থাপন করেছেন। প্রশ্ন হলো আমরা কাকে বিশ্বাস করব? বাংলাদেশের মানুষ ইন এ লিম্বো রাইট নাও, কাকে বিশ্বাস করবে? এদিকে ইলিয়াস হোসেন একজন পপুলার ইউটিউবার, আপনারা জানেন তো। সুতরাং উনি ভিডিও উপস্থাপন করে প্রায় সময় তথ্য 100% না হলেও কোনো ভিডিওতেই যে একদম তথ্য সত্য নাই তা তো আমরা বলতে পারবো না, কিন্তু উনি যে জায়গাতে বলেছেন সেটা আমরা সেটার প্রমাণ চাই। কেননা এই 16 বছরের যে লুটপাট, স্বৈরতন্ত্র এবং ফ্যাসিজম থেকে বাংলাদেশের মানুষ রক্তের বিনিময়ে আমরা এই দেশটাকে আমরা মুক্ত করেছি। আমরা প্রত্যেকের অবদান আছে, আমার আছে, আপনার আছে, প্রবাসীদের আছে, এবং 1,500 থেকে 1,800 আমাদের তাজা প্রাণের বিনিময়ে এবং প্রায় 24 থেকে 25,000 পঙ্গুত্ব বরণকারী বা আহত হওয়া সেই ছাত্রদের এবং বাংলাদেশিদের এই ত্যাগের বিনিময়ে এই দেশ আমরা পেয়েছি স্বৈরতন্ত্র থেকে। একদিকে ভারতীয় সীমাহীন আগ্রাসন প্রপাগান্ডা চলছে দেশে বিদেশে, বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের কে যুক্ত করে তারা বাংলাদেশ বিরোধী প্রচারণায় বর্তমানে তারা নেমেছেন। সুতরাং আমি মনে করি, এবং ইলিয়াস হোসেনের এই গুরুতর অভিযোগ মানুষের মনে প্রচন্ড ধরনের আঘাত দিয়েছে। সরকার যে ফেইলিয়ার অবস্থানে আছে, সেই অবস্থান থেকে সরকার একটি মাত্র জায়গাতে টিকে আছে বাংলাদেশের সরকার। সেটা কি? সেটা হচ্ছে 99.9% মানুষের সত্য কথা বলতে গেলে তার যে
যে আনওয়েভারিং সাপোর্টস টু দ্য গভর্নমেন্ট ডেসপাইট অফ হ্যাভিং অল দিস অডস, এই সাপোর্ট থাকার কারণে সরকারকে কিছু করতে পারছে না ভারতীয় বাহিনী। মানে ভারত যে ধরনের প্রপাগান্ডা ইন্টারন্যাশনাল কনস্পিরেসি তারা তৈরি করেছেন, সরকারকে অনেক ক্ষেত্রে সরকার হয়তো ফল করতো, কিন্তু বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ এবং ভারতীয়করণ এই দুটো বিষয়ে সম্পূর্ণ ঐক্যবদ্ধ থাকার কারণে কোনো ধরনের প্রপাগান্ডায় সরকারকে এখন পর্যন্ত নতজানু করা যাচ্ছে না, ডেসপাইট অফ হ্যাভিং সিরিয়াস ফেলিয়ার্স ইন টার্মস অফ ফিক্সিং দ্য ল অ্যান্ড অর্ডার্স এন্ড মেনি আদার স্টাফ, বাট স্টিল দেয়ার। নাও এই সময়ে যে সরকারের মূল ভরসা ডক্টর মোহাম্মদ আসিফ নজরুল, উনাকে যদি ভারতীয় চোর বা রয়ের এজেন্ট হিসাবে আখ্যায়িত এবং সার্টিফাই করা হয়, তাহলে আমরা বসে থাকতে পারি না বাংলাদেশের মানুষ। উই হ্যাভ এ প্রবলেম রাইট নাও, উই হ্যাভ এ সাসপিশন। সো আপনাদেরকে শুধু বললেই হবে না আমি যাই নাই, আমরা চাই সেনাবাহিনীর জেনারেল ওয়াকার সাহেব আপনি একটা বিবৃতি দেন, এবং এটা দিতেই হবে। এই জন্যই দিতে আপনি বলবেন যে তাহলে গুরুত্ব দেওয়া হয় যায় ইলিয়াস হোসেনকে গুরুত্ব অগুরুত্ব দেওয়ার এখানে কিছুই নাই, এটা তথ্য আসছে এবং হি ইজ এ জার্নালিস্ট এন্ড অফ দ্য ডে, মনে রাখবেন উনি যেটা বলেছেন। সুতরাং এটা প্রমাণ করলে যদি এটা প্রপাগান্ডা হয়, উনি যদি এটা প্রপাগান্ডিস্ট হয়ে থাকেন ইন দিস রিগার্ড, তাহলে তার প্রপাগান্ডাটাকে আমরা দুমড়ে মুছড়ে ফেলতে পারবো। আর যদি আপনারা বসে থাকেন এভাবে, আমি চাই প্রফেসর ট্রিপল ইর যে প্রফেসর, ওনার নামটাকে আমি বলে গেলাম, যার কথা বলছেন, আমি চাই উনি এসে বলুক যে আমার এখানে ছিলেন আর কি কি প্রমাণ আছে, কারণ এটা ক্লিয়ার করার জন্য ফরএভার যেন ভবিষ্যতে পিনাকি ভট্টাচার্য বা ইলিয়াস ভাই এরা কোনো তথ্য নিয়ে আসলে মানুষ যেন বিশ্বাস করে না। আর না হলে আমরা এখনো অবিশ্বাস করতে পারবো না, এই জন্যই পারবো না, আপনাদেরকে প্রমাণ দিয়ে বোঝাতে হবে যে এটা মিথ্যা। তো দেয়ারফর আপনাকে সত্যিকার অর্থে বা তথ্য প্রমাণ দিয়ে আপনি প্রমাণ করুন যে আপনার পজিশন রাইট, আপনার কোনো ষড়যন্ত্রে লিপ্ত নয়। এটা কেন না, এটা মানুষের কনফিডেন্স আবার রিবিল্ড করার জন্য। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।